বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি অঙ্কিতা। আমাদের ভালোবাসার ছোঁয়া চ্যানেলটি নিত্য নতুন গল্প পড়তে ও শুনতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও। ধন্যবাদ সবাইকে। আর হ্যাঁ, আমাদের গল্পগুলিতে লাইক, শেয়ার ও কমেন্ট করতে মোটেও ভুলো না। টাটা। প্লিজ স্যার, আমি আপনার কাছে এটুকু চাইছি আমার বোনের জন্য, এতটুকু দয়া করুন আমায়। নফের পাঁজরি বসে কাঁদো কাঁদো কণ্ঠে কথাগুলো বলছে মোয়ান। বেশি নয়, নফের চাইতে বছর 2-3 ছোট হবে মোয়ান। বাবার থেকে নফের অফিসের খবর নিয়ে প্রায় আধ ঘন্টা আগে এখানে এসেছে মোয়ান। উদ্দেশ্য আপাতত একটাই, আজকের জন্য তার বোনটাকে চাই। মাস যে শেষ হতে চলল, সে জানে অববাই রাইনিশের মতো লোকের কাছে এমন কিছু চাওয়া খুবই বেমানান। তবুও আজ যে তাকে কাজটা করতেই হবে। নব তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে নিজের পায়ে পড়ে কাকুতি করতে থাকা ছেলেটার দিকে। এতক্ষণ কথা বলে বেশ বুঝতে পারল যথেষ্ট শান্ত স্বভাবের ছেলে। তবে এই ছেলে যে আত্মসম্মানের তোয়াক্কা না করে এভাবে সামান্য কারণে পায়ে পর্যন্ত পড়বে, তার ধারণার বাইরে ছিল নবের। কি এমন প্রয়োজন আজ মোমকে যে নেওয়ার জন্য এভাবে পায়ে পড়বে? মোয়ান ব্যস্ত ভঙ্গিতে মাথা তুলে বলল, আমি কথা দিচ্ছি স্যার, বিকেলের মধ্যেই বোনকে আবার ফেরত দিয়ে যাব। তবুও প্লিজ স্যার, আজ একটু রহম করুন। আমি আগামী 15 দিনের মধ্যে আপনার সব টাকা ফেরত দিব স্যার, তবুও প্লিজ। নফ কিছুই বলছে না, নির্লিপ্ত তাকিয়ে রইল মোয়ানের দিকে। একজন ভাই হিসাবে মোয়ানকে বাহবাটা দিয়েই দিল মনে মনে। সে না হলে বোনের জন্য পায়ে পর্যন্ত পড়বে। বেশ অনেকক্ষণ পর নফ গম্ভীর গলায় বলল, ঠিক আছে, বাট আমিও যাব তোমাদের সাথে। মোয়ান কথা থামালো, তাকালো নফের দিকে। নফ বুঝল মোয়ান তাকে নিতে খুব একটা পছন্দ করছে না, তাই সে বলল, রাজি না হলে চলে যাও, তোমার বোন ভালোই আছে, বেঁচে আছে গো। মোয়ান যেন অন্য মনস্ক হলো। বিড়বিড়িয়ারি শব্দে মুখ থেকে বেরিয়ে এলো, ও ভালো নেই, সত্যিই বোনই ভালো নেই। নভের কণ্ঠে ধ্যান ভাঙল তার। কি হলো, যাও, আমার টাইম ওয়েস্ট হচ্ছে। সাথে সাথে মোয়ানের উত্তর পাওয়া হয়ে গেল, আমি রাজি, আপনিও চলুন, কোনো সমস্যা নেই, তবুও প্লিজ অনুমতি দিন স্যার। মোয়ানের প্যান্টের পকেটে থাকা ফোন ভাইব্রেট হচ্ছে বারবার, তবে সেদিকে তার কোনো ধ্যান নেই। সে ব্যস্ত নভকে রাজি করাতে। একটু থেমে নভ উত্তর দিল, লেটস গো। বলি মোয়ানের পাশ কাটে বেরিয়ে যেতে লাগলো। সাথে সাথে মোয়ানও উঠে দাঁড়ালো, মুখ ফুটে উঠল হালকা খুশির ঝলক। এতক্ষণ রিং হতে থাকা ফোনটা তুলে কানে ধরল। বল। কল রেখে দিল। নব বাইরে এসেই নিজের গাড়িতে উঠে বসে। মোয়ানকেও ইশারা করলো গাড়িতে বসতে। মোয়ানও দ্বিমত করল না, তার এখন একমাত্র লক্ষ্য বোনের কাছে যাওয়া। উঠে বসতেই নব গাড়ি স্টার্ট দিল। শাসা করে ছুটতে ছুটতে গাড়ি এসে থামলো সেই রিসর্টের সামনে। নভের পিছু পিছু মোয়ানও এগোতে লাগলো। ইতিমধ্যেই নভ অনেক প্রশ্ন করে ফেলেছে মোয়ানকে। সব প্রশ্নের উত্তর না দিলেও নভ জানতে পারলো মোয়ান এই মুহূর্তে মোমকে নিয়ে হসপিটালে যেতে চায়। তবে তার কী কারণে তার ঠিক জানা নাই। নভ আর জোর করেনি, ভাবলো গেলেই নিজেই দেখবে। রুমের লক খুলে ভেতরে ঢুকলো নভ। পিছু পিছু মোয়ানও গেল। চোখের সামনে ভাসমান হলো মোমের হাঁটু ভেঙে একপাশ ফিরে ঘুমিয়ে আছে। চুলের খোপাটাও হালকা হয়ে আছে। মোয়ানের হৃদয় নড়ে উঠল। আজ প্রায় 1 মাস পর নিজের কলিজার টুকরো বোনটাকে দেখছে। তার বাচ্চার সুলভ ছোট্ট বোনটার প্রতি অন্য ভাইদের তুলনায় মোয়ানের একটু বেশি টান কাজ করে। মোম একদিকে যেমন ভাই ভাই করে সারাক্ষণ, তেমনি মোয়ানও যে বোন অন্তঃপ্রাণ। যখনই মনে পড়ে তার এই সদ্য ফোটা ফুলের মতো তুলতুলে বোনটা আর মাত্র কিছু দূরে তার সান্নিধ্য থাকবে, তখনই নিজের 4 টুকরো কলিজাটাকে টেনে খুলবে, শরীর থেকে বের করে দিতে চাই, মন চাই। এই যে এক মর্মাহত বড় ভাইয়ের আত্মা, তৃপ্তিময় জিনিস তার বোনের অন্তরেখা। অথচ দেখো, তার এই ছোট বোনটা এই অল্প কিছু দিনই যেন হুট করে পরিবর্তন হয়ে গেছে। নিজের করুণ পরিবর্তনের কথা জানা মাত্র থেকেই বড়দের মতো শান্ত নিশ্চল হয়ে গেছে। এতটাই বড় হয়েছে যে আব্বু এখন তার বিয়ের কথা ভাবতেও দ্বিধাবোধ করে না। কলিজার টুকরো বোনের ঘুমন্ত স্নিগ্ধ মুখটা লোচন হতেই আপনি চোখের কোণে কৃষ্ণা মেঘ জমল মোয়ানের। ধীর পায়ে এগিয়ে গিয়ে বসল মোমের মাথার কাছে। এখন আর তার নফির দিকে তেমন খেয়াল নেই।
কাপা কাপা হাতটা তুলে মোমের মাথায় রাখলো। বুলুতে লাগলো তার ছোট্ট বোনটা রুক্ষ চুল। মোমের ঠোঁট জোড়া হালকা কাপা হয়ে আছে, যেখান থেকে মুখের ভেতর লালা বের পড়ছে। একপাশে মাথার নিচের বালিশটায় মুয়ান বুঝলো তার বোনটা শ্বাস নিতে কষ্ট হচ্ছে। এমন হলেই যে মোম হাঁ করে শ্বাস ছাড়ে। ডান হাতের বৃদ্ধা আঙুল দিয়ে মোমের ঠোঁটের কোণার লালাগুলো আলতো মুছে দিল মুয়ান। সাথে সাথেই মোমের ঠোঁট জোড়া আলতো কেঁপে উঠল, পরে আবারও ঠিক হয়ে গেল। মুয়ান আরও খেয়াল করলো মোমকে। তার ছোট্ট বোনটার শাড়ি পরে আছে। বেসামাল মেয়েটা তার ঠিক সামলাতেও পারে না। যেন শাড়িটাও হালকা সরে তার ফর্সা পিঠের কিছু অংশ দৃশ্যমান হয়ে আছে। মুয়ান ধীরে সুস্থে শাড়িটা টেনে ঠিক করে দিল। পায়ের দিকে উঠে যাওয়ায় শাড়িটাও টেনে ঢেকে দিল মোমের বৃদ্ধিহীন ছোট্ট গোলগাল পা জোড়া। নব দরজার সামনে দাঁড়িয়ে পকেটে দুহাত গুজে তীক্ষ্ণ দৃষ্টিতে পর্যবেক্ষণ করছে মুয়ানের কাজগুলোকে। বাবা, ভাই ওই বোনের এত খেয়াল রাখে? কই, সে তো তার ছোট বোনের নভের এমন খেয়াল রাখে না। মাঝে মাঝে ফোন দিয়ে হালকা খোঁজ খবর নেয়, এই যা, আর দেখা হলি মাথায় একটু আদরে হাত বুলিয়ে দেওয়া। তাহলে কি সে একজন ভাই হিসেবে পারফেক্ট না এখনো? মুয়ানকে দেখতে এখনও তাই মনে হচ্ছে ওর। নবের দৃষ্টি লক্ষ্য করলো মুয়ান, তাই দেখে শান্ত স্বরে বলল, ও আমার কলিজা স্যার। ওর এমন হাজারো অগোছালো কাজ আমি গুছিয়ে দিই। ভালো লাগে আমার। এসবে মনে তৃপ্তি আসে। তখনই মনে হয় আমি ওর মতো মাখনের ভাই হওয়ার যোগ্য। কথাগুলো অন্তরে আঘাত করলো নভের। ভাবলো, তুই আমি ভাই হিসেবে অযোগ্য। তবে এমন অনুভূতি আর প্রকাশ করলো না মুখে, শুধু এইটুকুই বলল, তুমি বসো, আমি ওর খাবার অর্ডার দিয়ে আসছি। বলেই বেরিয়ে গেল। প্রায় 5 মিনিট পর ফিরল সে। মোমের কথা কানে আসতেই আর ভেতরে ঢুকলো না সে। দরজায় দাঁড়িয়ে দেখতে লাগলো তাদের। মোম কাঁদছে, ভাইকে জড়িয়ে ধরে কাঁদছে। নানা রকম অভিযোগের খাতা খুলেছে আজ সে। এই ভাইটা যে আর আদালত, যে কোনো অভিযোগ তুলে ধরা যায় আর কাছে। মুয়ানও সপ্তপর্ণে আঁকলে রাখলো নিজের প্রাণপ্রিয় বোনটাকে। আর শুনতে লাগলো বোনের এতদিনের কাটানো অন্যরকম অভিজ্ঞতার জীবন। তুমি জানো ভাইয়া, ওই রোমিওটা না খুব পচা। আমায় একটুকু বাইরে যেতে দেয় না। সারাদিন এই রুমটাই রেখে চলে যায়। একা একা থাকতে কার ভালো লাগে বলো তো তুমি? মুয়ান মুচকি হাসলো। সে অনুভব করতে পারছে তার বোনটার কথার গভীরতা। কষ্ট পেয়েছিস তাই না রে বনি? অনেক বেশি। মোম কাঁদতে কাঁদতে মাথা ঝাঁকিয়ে বলল, আমার এখানে একটুকু ভালো লাগে না ভাইয়া। তুমি আমায় নিয়ে যাও আজ। তবে আমরা আর ওই বাড়িতে যাব না ভাইয়া, আর যাব না। হয়েছে বনি, সব শুনবো। তবে এবার একটু কান্না থামা বোন আমার। তোর কষ্ট হবে তো। কাঁদলে কষ্ট হয় না ভাইয়া, কমে যায়। জানি বনি, তবে তবে তোর ক্ষেত্রে যে বিষয়টা আলাদা। তুই কাঁদলে তো কষ্ট বাড়বে। তাই কাঁদে না বনি, প্লিজ, ভাইয়া বলছি তো। মোম কোনো রকম হেঁচকি তুলে কান্না আটকালো। মুখ তুলে সরাসরি তাকালো মুয়ানের দিকে। মুয়ান মুচকি হেসে বলল, এই তো আমার লক্ষ্মী বোনটা। তুই তো এই কয়দিনে খুব গুলোমুলো হয়ে গেছিস। নভ তাকালো মোমের দিকে। সত্যি মোম একটু মোটা হয়ে গেছে আগের থেকে। প্রথম দিন তো একদম পাটকাটে ছিল। একটু বলতে একটুই মুটিয়েছে। এই হবে হয়তো 45-46 কেজি হবে না। সারাদিন তো কুম্ভকর্ণের মতো ঘুমায়। এমন ঘুমালে তো মোটা হবেই। মুয়ান আরও বলল, শাড়িও পরছিস। মোম মুখ কুচকালো। ইস, কি যে বিচ্ছিরি একটা জিনিস এই শাড়ি, জানো তো ভাইয়া? আমার একটুকু ভালো লাগে না। ওই রোমিওটা তো এসব দিয়ে গেল। এখানে তো আমার আর কোনো ড্রেসই নেই যে সেইগুলো পরবো। আর কী সব এনেছে দেখো, ব্লাউজগুলো কেমন ঢিলা। শয়তানটার চোখের সমস্যা আছে জানো তো। নভ ভুরু কুচকে শুনতে লাগলো মোমের কথা। কি সুন্দর মেয়েটা, তার নামে বিচার দিয়ে যাচ্ছে। দাঁড়াও মেয়ে, তোমায় মজা পরে দেখাবো। আর ওই এনি বললাম দেখে শুনে শাড়িগুলো আনতে। আরে চোখে সমস্যা আমার না, ওই এনির আছে। ঠিকমতো মাপ নিয়ে ব্লাউজও কিনতে পারে না। মুখে কিছুই বলল না নভ। সে শুনতে চায় তার মোমের মুখের ওই মাখন কথাগুলো। কেন যেন মোমের এই বাচ্চা বাচ্চা বিচারগুলো নভের কাছে বেশ লাগছিল। মজাদার, মশলাদার। এ কি বনি, তুই চুল কেটে ফেললি? আর চুলগুলো এমন রুক্ষ কেন? শ্যাম্পু করিসনি?
মোমের মুখটা আবারও কাদো কাদো হয়ে উঠল। দেখো না ভাইয়া, ওই রোমিওটা আমার চুল কেটে ছোট করে দিয়েছে। আমার কত শখের লম্বা চুলগুলো সব কেটে ফেললো ওই লোকটা। আমি বাধা দিতে কেউ পারলাম না, উল্টে আমাকে সাজিয়ে গুছিয়ে কতগুলো পচা ছেলের কাছে পাঠিয়ে দিল ওই দিনে। মোয়ানের যেন মন নড়ে উঠল। তার মানে তার ধারণাই ঠিক, তার বোনের সাথে। আর ভাবতে পারল না মোয়ান কিছুই বলতে যাবে তার আগে মোম আবারও বলে উঠল, পরে আবার নিচে গিয়েই নিয়ে আসলো। আমায় দেখেছো কেমন বদলোকটা? মোয়ানের যেন স্বস্তি ফিরে এলো। তুতলিয়ে বোনকে জিজ্ঞাসা করলো, তার মানে তোর সাথে কিছু হয়নি? মোম তাকালো মোয়ানের দিকে। মোয়ানের কথার মানে বুঝতে বেগ পেতে হলো না তার। কি বলবে ভাবলো। মোয়ান আবারও প্রশ্ন ছুড়ল, আই মিন তোর সাথে ইন্টিমেট? প্লিজ বনি, ইজিটেট ফিল না করে বল, আমি তোর ভাইয়া তো, আমাদের মধ্যে ইটস নর্মাল না বনি? মোম দুদিকে মাথা নাড়ালো, অর্থাৎ না। মোয়ান আবারও প্রশ্ন ছুড়ল, স্যার, আই মিন তোর ওই রোমিও, উনি কিছু করেছে? মোম মুখটা নিচু করে ফেললো। না, তবে ভয় দেখায় শুধু। মোয়ানের একটু খটকা লাগলো। লোকটা তো বোনকে ছেড়ে দেওয়ার জন্য নিয়ে আসেনি। আর ওই ছবিটা কি ছিল? নভ এবার জবাব দিল। তোমার লেট হচ্ছে না? তার কথাই দুজনই ফিরল তার দিকে। মোয়ান কথা এড়ালো। মনে পড়ল তার বোনকে নিয়ে হসপিটালে যাওয়ার কথা। মোমের দিকে তাকিয়ে বলল, বনি, তুই গিয়ে ফ্রেশ হয়ে নে, আমি তোর জন্য একটা ড্রেস নিয়ে আসি ততক্ষণে। আর গোসল করে নিয়েছিস? না, এখনো নেইনি, এসেছি ধরে। চুলের শ্যাম্পু করে নে। ভাইয়া, তুমি আজ আমায় শ্যাম্পু করিয়ে দেবে? ওকে মাই বনি, তুই যা ফ্রেশ হ, আমি ড্রেস নিয়ে এসেই করিয়ে দিচ্ছি। বলেই গাল টেনে দিল মোমের। মোমো খিলখিল হেসে দিল। নভ ব্যস্ত হয়ে দেখতে লাগলো মোমের এমন হাসি। এর আগে মোম কখনো এভাবে হাসেনি। কি মধুমর হাসি। ইস, মেয়েটা এভাবে সবসময় হাসে কেন? আমি তোমার বোনের সাথে কিছুই করিনি। ওই ছবিটা জাস্ট তোমাদের একটু বিশ্বাস করানোর জন্য ছিল, ব্যাস। মোয়ান অবাক হয়ে শুনল নভের নির্লিপ্ত কথাগুলো যেন বিশ্বাসও হচ্ছে না। জোর করে কিছু করতে গেলেই মোম নিশ্চয়ই বাধা দিত। এতে তো তার ব্রেনেও স্ট্রেচ পড়ত। কিন্তু এমনটা হয়নি, তাই নভের কথাটা বিশ্বাসযোগ্য। তবে এই প্রশ্ন একটাই, নভ একজন পুরুষ, সে কিভাবে পারল এতটা সুযোগ পেয়েও নিজেকে সামলাতে? এটাও কি অসম্ভব হয়েছে? মোয়ানের কোনো প্রকার উক্ত না শুনে নভ বেরোতে বলল, তাই বলে এটা ভেবো না আজ তুমি ওকে এখান থেকে পার্মানেন্ট নিয়ে যেতে পারবে। তুমি এখানেই থাকো, আমি 10 মিনিটে ওর জন্য নর্মাল ড্রেস নিয়ে আসছি। চলে গেল নভ। তার যাওয়ার পানে চেয়ে রইল মোয়ান। ওই রোমিওটা চলে গেছে ভাইয়া? পেছন থেকে মোমের কণ্ঠ কানে আসতেই তার দিকে ফিরে তাকালো মোয়ান। ইস হেসে ওয়াশরুমের দিকে এগোতে বলল, তোর চুলে শ্যাম্পু করিয়ে দি। মোমো এগিয়ে গেল। এই প্রথম নয়, মূলত সবসময় তার একগুচ্ছ লম্বা চুলে শ্যাম্পু করে দিত তার এই ভাইয়া, নয়তো আমি। নিজে যে কখনো এ চুল সামলাতে পারতো না। তবে এখন সামলানোর মতো হলেও ইচ্ছে যেন সবাই হলো না মোমের। পুরনো অভ্যাসকে বদলানো তো আর এত সহজ নয়। এতদিন নিজের এক পরিচিত মেয়েকে দিয়ে মোমের শাড়ি টাড়ি সব আনলেও আজ আর নভের ইচ্ছা করল না তাকে আনতে। বলতে মেন টাউনে যাওয়ার রিসোর্ট থেকে 2 কদম এগোতেই পাওয়া যায় নামি এক শপিং মল। নভ সেখানে থেকে ছাই রঙা এক রেডিমেড 3 পিস নিল সে। কল্পনায় আঁকতে গিয়ে মনে হলো মোমের দুধ ফর্সা শরীরটা যেন এই কালচে ছাই রঙা জামাটাই ঢেকে থাকবে। তখন তাকে দেখতে বেশ সুন্দর লাগবে ভাবনার মতো, তাই সেটাই কিনে নিল নভ। ওয়েস্টার্নের কথা মাথায় এলো, পরক্ষণই মনে পড়ল মোমকে সে কিছুতে কমন ওভার স্টাইল যুক্ত ড্রেস পরে বের হতে দেবে না। নিজে এই অধিকার বোধটা জন্মানোর কারণ নভের অজানা, সরি ঠিক অজানা নয়, সন্ধিয়ান বলা যায়। হ্যাঁ, সে সত্যিই সন্দেহ আছে যে সে কি তার মনের কোণে ওই মেয়েটাকে জায়গা দিয়ে ফেলেছে, নাকি সবটাই কিডন্যাপ করে আনার জন্য নিতান্তই দায়িত্ববোধ তার এই দ্বিধাকে আরেক ধাপ গুলিয়ে দেওয়ার জন্য যথেষ্ট তেজের মুখে ইউনিক টাইপ ভাষাগুলো। এ যেমন মাত্রই ফোন করলে নভকে, শালা কোনটাই তুই? শপিং মলে? আচ্ছা, আধা ঘন্টার ভিতরে আইয়ারের
তাহলে ন্যাশনাল হসপিটালের সামনে দাঁড়াবি, আমরা ওখানেই থাকবো। আর একটা কথা বলারও সুযোগ দিল না তেজকে। রুমে ঢুকতেই ওয়াশরুমের দিক থেকে এক কোমল নারী কণ্ঠের খিলখিলিয়ে হাসির শব্দ কানে বাজল নভের। একটু এগিয়ে গিয়ে দেখলো ওয়াশরুমের দরজা খোলাই আছে। সেখানে গিয়েই দেখা যাচ্ছে মোমকে, যে এই মুহূর্তে বাথটবে বসে হাসতে ব্যস্ত, আর পেছনেই মোয়ান আলতো হাতে তার চুলে শ্যাম্পু মাখিয়ে দিচ্ছে। নব বুঝলো মোয়ান মোমকে কিছু না কিছু বলেই এমন হাসাচ্ছে। নব মুগ্ধ নয়নে চেয়ে রইল মোমের দিকে। বাচ্চাদের মতো চোখ ছোট ছোট করে হাসছে সে। হাসির সাথে সাথে নিজেও বারবার দুলে উঠছে। পোশাক তার মার্জিত অবস্থাতেই আছে, তাই নব ডাকলো, ওয়ান অডিসটা। দুজনেই তাকালো দরজার দিকে। সাথে সাথে মোমের হাসিও বন্ধ হলো। মোয়ান হাত ধুয়ে এসে প্যাকেটটা নিয়ে ওয়াশরুমের ভেতর হ্যাঙ্গারে রাখতে রাখতে বলল, গোসল দিয়ে দ্রুত বেরিয়ে আয় বনি, আমরা বাইরে ওয়েট করছি। বলেই বেরিয়ে দরজা টেনে দিল। মোমো উঠে গিয়ে দরজা লক করে শাওয়ার নিতে লাগলো। সাদা রঙের টাওয়েল দিয়ে নিজের কোমর সমান চুলগুলো মুছতে মুছতে বেরিয়ে এলো মোম। দেখলো মোয়ান এবং নফু দুজনেই খাটে বসে। নফু তাকালো মোমের স্নিগ্ধ শরীরের দিকে। ছাই রঙা জামাটা মোমের শরীরের সাথে চিপকে আছে। নব আগে থেকেই একটু সন্দেহ ছিল যে এই মাপটা ঠিক হবে কিনা। এখন তো দেখছে তাই একদম পারফেক্ট। নিজের ভাবনার চেয়েও অধিক সুন্দর লাগছে মেয়েটাকে। নব মনে মনেই নিজের হালকা গালিও দিয়ে দিল, কেন যে আগেই নিজে পছন্দ মতো করে ওর ড্রেস আনলাম না, শুধু শুধু ওই মেয়েকে দিয়ে আনতে গেলাম। এবার থেকে মোমের সব আমি নিজে হাতেই আনবো। মোয়ানের হাত ধরে নফের পেছন পেছন বেরিয়ে এলো মোম। তার ননস্টপ বকবকানি শুনেই যাচ্ছে মোয়ান। নব এতক্ষণ বুঝে গেল যে মোয়ান এতে অভ্যস্ত। রিসোর্টের বাইরে আসতে নব গাড়ি আনতে যাবে। এই সময় মোয়ানের হাত ঝাঁকিয়ে বলল, আমরা রিকশায় যাব, প্লিজ ভাইয়া। মোয়ান কি বলবে বুঝতে পারছে না। নভের দিকে তাকাতেই দেখলো নভ ভুরুকুচকে মোমের দিকে তাকিয়ে আছে। একটু পরে নভ মোয়ানকে বলল, যাও, আমি আসছি গাড়ি নিয়ে। অনুমতি পেয়ে মোয়ান আর মোম দুজনই খুশি হলো। হুট তোলা রিকশায় চড়ে দুই ভাই বোনে রওনা দিল গন্তব্যে। এই, ওর সাথে এমন করছো কেন? ওপেন দ্য ডোর, ডিমিট। ছেড়ে দাও আমার মোমকে। নভের এমন পাগল প্রায় চিকিৎসার ছুটে আসলো তেজ। তাকে আটকানোর চেষ্টা করলো, কিন্তু নভের পেশি বহুল দেহের কাছে এই চেষ্টা অতি নগণ্য। নব অবরিত হসপিটালের থেরাপি কেবিনের দরজায় বাড়ি দিচ্ছে। দরজার উপর থেকে চৌকানুকীর্তির ছোট গ্লাস দিয়ে ভেতরে প্রায় সবাই দেখছে নব। ভিতরে 3-4 জন ডক্টর নার্স তার মাখনের মতো মোমের ছোট্ট মাথার দুপাশে কি একটা চেপে ধরে আছে। আর এদিকে মোম যন্ত্রণায় হাত পা ছুটছে, তাও ঠিকমতো করতে পারছে না। নার্সরা তাকে চেপে ধরে রেখেছে বিছানার সাথে। চোখ উল্টাচ্ছে, ঠোঁট দুটো থরথর করে কাঁপছে তার। এসব দেখেই দরজার বাইরে দাঁড়িয়ে থাকা নভে হৃদযন্ত্র বন্ধ হওয়ার উপক্রম। মিনিট 3 আগেও সে ধারণা করতে পারেনি তার মোমের সাথে এমন কিছু হতে যাচ্ছে। যদি জানতো তাহলে কখনই সে মোয়ানকে অনুমতি দিত না মোমকে নিয়ে আসার। হসপিটালে করিডোরে দাঁড়িয়ে অনেকেই দেখছে নফের এমন পাগলামো, তবে সেদিকে তার কোনো মন নেই। সে তো ব্যস্ত তার প্রাণ শিখাকে ফিরিয়ে আনতে। সে জানে না কেন সে এমন করছে, তবে এই মুহূর্তে তার ইচ্ছে করছে ওই বিছানায় কাতরানো মোমকে টেনে এনে নিজের মন গৃহে লুকিয়ে রাখতে, যাতে কেউ আর তাকে খুঁজতে না পায় আর না কষ্ট দিতে পারে তার প্রাণ শিখাকে। তবে সেই ইচ্ছেকে পূর্ণতা দিতে পারল না নব, ভাঙতে পারল না তার আর মোমের মধ্যকার দ্রুত দেওয়ালখানা। ভিতর থেকে ডক্টর নাসা নভের এমন কাণ্ড ঠিকই দেখছে, তবে তাদের এখন নিজের কাজে মনোযোগ দেওয়াটাই বেশি জরুরি। তেজ একা পারছিল না নবকে সামলাতে। এদিকে চিৎকার শুনে রিসেপশনের কাছ থেকে দৌড়ে এলো মোয়ানো। তেজ তাকে দেখেই বলল, আমায় হেল্প করো মোয়ান, নোভাকে সামলাতে হবে। মোয়ানও এগিয়ে গেল। নব চিৎকার করে তেজকে বলছে, আমার মোম কষ্ট পাচ্ছে তেজ, ওকে ছাড়তে বল। মোমের খুব কষ্ট হচ্ছে, ছটফট করছে ও। আমায় ছাড় তোরা, আমার মোমের কাছে যেতে হবে। স্যার বলছি। মোয়ান নবকে ছাড়াতে ছাড়াতে বলল, বোনের কিছু হবে না স্যার, এটা একটা থেরাপি মাত্র।
ওর কিচ্ছু হবে না। শান্ত হো নভ, প্লিজ শান্ত হো, এমন হাইপার হোস না প্লিজ। অনেক কষ্ট নভকে দরজার কাছ থেকে টেনে আনলো মুয়ান আর তেজ মিলে। ফ্লোরে বসে পড়েছে সে, তবুও ছোড়াছুড়ি করেই যাচ্ছে, আগের থেকেও দ্বিগুণ চিৎকার করে বলছে। আমার মোমকে ছাড়তে বল তোরা, নাহলে আমি ওদের ছাড়বো না, লাশ ফেলে দিব সব কটা। ছাড়তে বল আমার মোমকে। রুমের দরজা খুলে বেরিয়ে এলো ডক্টর আদনান। বয়স প্রায় 50-এর কাছাকাছি, তবে সেদিকে লক্ষ্য করল না নভ। ফ্লোর ছেড়ে উঠে দাঁড়িয়ে বড় বড় পা ফেলে এগিয়ে গেল আদনানের কাছে। ন্যানো সেকেন্ডের মধ্যেই তার গলা চেপে ধরে পাশের দেওয়ালে চেপে ধরল। নভের চোখগুলো হিংস্র বাঘের ন্যায় হয়ে আছে, মুখের হিংস্রতায় জানান দিচ্ছে এই মুহূর্তে তার সাথে যা ইচ্ছে করে ফেলবে সে। তাতে দাঁত চেপে সজোরে বলল, কি করেছিস আমার মোমের সাথে? কেন ওকে কষ্ট দিয়েছিস তুই? আজ তোকে আমি ছাড়বো না। নফের হঠাৎ এমন কাণ্ড দেখে আটকে উঠল মুয়ান। তেজ সহ করিডোরের সবাই। তেজ দ্রুত গিয়ে ছাড়ানোর চেষ্টা করলো, তবে ব্যর্থ সে। ডক্টর আদনানকে প্রায় শূন্যে উঁচিয়ে তুলল নভ। এদিকে ডক্টর প্রাণ যায় যায় অবস্থা। মুয়ানও ছাড়াতে গেল নভকে, তবে এবার আর পারছে না। শেষমেশ বুদ্ধি করে তেজ বলে উঠল, মোমের কাছে যাবি না নূপ? হুশ ফিরল নভের। হাত ছেড়ে দিল আদনানের গলা থেকে। সাথে সাথেই আদনান মুখ থুবড়ে ফ্লোরে পড়ল। নভ দৌড়ে গেল কেবিনের ভেতরে। এদিকে তেজ আর ওয়ান ডক্টর আদনানকে সামলাতে লাগলো। সরি, সো সরি, নো, ইটস আ মিস্টেক। ডক্টরও কোনো মতেই নিজেকে সামলে নিল। এদিকে মাতৃ মোয়ানের মাথার নিচে বালিশটাও ঠিক করে দিতে লাগলো একজন নার্স। তখনই তড়িৎ গতি বেগে ছুটে এসে মোয়ানকে তুলে ঝাপটে ধরল নভ। মুখখানা গুজে রইল মোয়ানের মসৃণ ঘাড়ে। হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইল নার্সগুলো। দরজা দিয়ে মোয়ান আর তেজ প্রবেশ করলো। হাতের ইশারায় নাচতে বেরিয়ে যেতে বলতেই বেরিয়ে গেল নার্সগুলো। নভের শরীর এখনও কাঁপছে, তবে শান্ত লাগছে মনটাই। এতক্ষণে চাতক পাখির ন্যায় লাফাতে থাকা অন্তঃকরণটায় ধীরে ধীরে স্থির হয়ে এলো। ধীরে ধীরে মুখ তুল নভ। মোমের হলে যাওয়ায় মাথাটা সযত্নে নিজের হাতে তুলে নিল। বদ্ধ চোখের পাতায় বিন্দু বিন্দু জল লক্ষ্য করলো। ভুরু কোচকে তেজকে প্রশ্ন করলো, মোম এমন করে আসো কেন? কি হয়েছে ওর? তেজ এসে নভের কাঁধে হাত রাখলো। কিছু হয়নি মোমের, একটু পরে ঠিক হয়ে যাবি। মোয়ান জিজ্ঞাসা করলো, আপনি ঠিক আছেন স্যার? নভ এবার তার দিকে তাকিয়ে প্রশ্ন ছুড়ল, সত্যিই মোম ঠিক হয়ে যাবে তো? হ্যাঁ সত্যি, আপনি একটু নিজেকে সামলান প্লিজ। সময় নিয়ে শান্ত হলো নভ। মোমকে শুইয়ে দিল, কারণ একটু আগেই একজন নার্স এসে মোমের হাতে এক ব্যাগ রক্ত সিরিঞ্জ পুশ করে গেল। ব্লাড দেওয়া হচ্ছে মোমকে। আইস নির্থরতার সাথে ঘুম। শান্ত হয়ে নভ শুনল সব। একটা কারণে মোমকে প্রায় 1 মাস পর এই থেরাপিটা দেওয়া হয়। তবে নভের মনে প্রশ্ন জাগ, কী কারণে এমন থেরাপি? জানতে হবে তাকে। কি এমন হয়েছে তার মোমে? ঘাড় ফিরিয়ে তেজের দিকে তাকালো নভ। মোহন কোথায়? কইছি তো, রিসেপশনে গেছি। আমি একটু আসছি, মোমকে দেখিয়ে রাখবি। বলতে বলতেই চলে গেল নভ। রিসেপশনের কাছাকাছি যেতেই কানে এলো মোয়ানের সামনে দাঁড়িয়ে থাকা রিসেপশনিস্টের কথা। সরি স্যার, আপনার কোথাও ভুল হচ্ছে। মোট 47,000 এসেছে। কিন্তু গত মাসেই তো 32,000 ছিল। তখন শুধু থেরাপিটা ছিল লো স্কেলে, বাট এইবার হাই স্কেলে পড়েছে থেরাপিটা, কারণ গত 1 মাস ধরে ওনার মেডিসিনগুলো কন্টিনিউ হচ্ছে না। এছাড়াও ওনার এর মধ্যে একবার মস্তিষ্ক থেকে রক্তক্ষরণ হয়েছে, তাই এক্সট্রা ব্লাডিংও হয়ে গেছে, তাই কষ্ট একটু বেশি। মোয়ানের চিন্তিত মুখটা আরেকটু গম্ভীর হলো। বলল, ওকে, আমি টাকাটা কিছুক্ষণ পরে পেমেন্ট করছি। শিওর স্যার। মোয়ান একটু সরে এলো। কিছুক্ষণ ভেবে কাকে যেন কল করলো। হ্যাঁ রানা, ইমিডিয়েট আমায় 15,000 টাকা দিতে পারবি দোস্ত? একটু প্রয়োজন ছিল আর কি। কি পারবি না? ওকে ঠিক আছে। কল কেটে দিল। আবার আরেকজনকে কল লাগালো। নীরব, আমার কিছু টাকা লাগবে দোস্ত, একটু ম্যানেজ করবি? হ্যাঁ বোনের জন্যই। ওই আমার বোনের নামে একটাও বাজে কথা বলবি না। সাহায্য না করতে পারলে চুপ থাক। নীরব, জাস্ট সেট আপ। তোর মতো বন্ধুর চেয়ে বনের কুমির পালা ভালো।
ফোন কেটের আগে ফুঁসতে লাগলো মোয়ান। নব এখনই মোয়ানের কাছে গেল না, রিসেপশনে গিয়ে কথা বলতে লাগলো। তবে একটু পর পর মোয়ানকেও দেখছে, বুঝে নিল। নিশ্চয়ই ফোনের ওপাশ থেকে মোমকে নিয়ে বাজে কথা বলছে। মসজিদের ফ্লোরে বসে আল্লাহর কাছে আহাজারি করা এক সুঠাম গরনের শ্যামসুন্দর ছেলেটাকে প্রায় কম বেশি অনেকেরই চোখে পড়ছে, অনেকেরই হৃদয়ে কাঁপছে। তারাও যে আল্লাহর সন্নিকটে উপস্থিত, আল্লাহর এক বান্দার নিজের সকল বেদনার কথা অশ্রুর সহিত জানান দিচ্ছে আল্লাহকে। সেই ছেলেটা আর কেউ নয়, মোয়ান। বোনের জন্য তার হৃদয় নির্ভাঙানো অনুভূতিগুলো সে প্রকাশ করছে স্বয়ং আল্লাহ দরবারে। সে যে আর পারছে না চেপে রাখতে এই তিক্ত অনুভূতিগুলোকে। তার যে নিজের সামর্থ্য নেই বলে আজ তার বোনকে একটুখানি আলোর ছটা দেখাতে পারছে না, এটা যে আর সইতে পারছে না। সে নিজেকেই মোমের আগে কোরবানি দিতে ইচ্ছে করছে, কিন্তু তার আফসোস তাও সে পারছে না। তার কাঁধে যে হরেক রকমের দায়িত্বের ঝুলি। পরিবারের বড় সন্তান সে, এছাড়াও একটা মাত্র পুত্র, যার মুখের দিকে চেয়ে বাকিটা জীবন কাটাবে এই বয়স্ক মা বাবা। সে একটা কোমল ফুলের বড় ভাই। এই ভাই শব্দটা দুই অক্ষরের হলেও এর ভার যে ভীষণ ভারী তা বইতে যে হবে তাকে। এই মুহূর্তেই নিজেকে শেষ করা মানে তার কাছে তার ওই কোমল ফুল দুটিকে দুমড়ে মুচড়ে ফেলে দেওয়া, সম্পূর্ণ একটি পরিবার শেষ করে দেওয়া। তাই চাইলেও এই বুঝদার মোয়ান অবুঝের মতো কাজ করতে পারবে না। কথাগুলো ভেবে মনটা আরও বিষিয়ে গেল। মৃদু কণ্ঠে কাঁদতে কাঁদতে বলল, কেন করলে তুমি এমনটা আল্লাহ? কেন আমাদের পরিবারে এক ছটা সুখ দিলে না? নাই বা দিলে ধন সম্পদ, না দিলে অঢেল টাকার মালিক বানিয়ে? বড়লোকী সমাজও চাইনি, তাহলে কেন এই দুর্ভিক্ষের ন্যায় ভেসে আসা পরিবারের চোখের মণিকে তুমি এত যন্ত্রণা দিলে? যদি এভাবে জানিয়ে নিয়ে যাওয়াই হয়, তাহলে কেন পাঠালে তাকে আমাদের এই ছোট্ট সংসারে? নিজের কাছে রেখে দিলেই তো পারতে। কেন শুধু শুধু এত মায়া বাড়লে এত বছর ধরে? গলা ধরে এলো মোয়ানের। মাথা ঝাঁকুনি নিশ্চল কণ্ঠে বলল, আমার বনিটাকে ঠিক করে দাও না আল্লাহ। এই অসম্ভবটা একটু সম্ভব করো না। তুমি চাইলে তো সব পারো। আমার এই দোয়াটা কবুল করো না আল্লাহ, দয়া করে কবুল করো। কাঁধে কারো হাতের স্পর্শ পেয়ে ফিরে তাকালো মোয়ান। নভের জিজ্ঞাসু দৃষ্টি তার দেখেই নিবদ্ধ। দ্রুত চোখ মুছে নিল মোয়ান, নিজেকে কুটিয়ে সামলে নিল। ভাবটা এমন যেন এতক্ষণে কিছুই হয়নি। হয়তো একেই বলে পুরুষ মানুষ। কিছু বলবেন স্যার? নভ চুপ রইল। আপনি এখানে? বোনের জ্ঞান ফিরেছে? এবার নভ গম্ভীর মুখে বলল। চলো। মোয়ান বিচলিত হলো। বোনই ঠিক আছে? তুমি উঠো, হসপিটালে চলো। হ্যাঁ আপনি যান, আমি রিসেপশনে কথা বলে আসছি। লাগবে না, আমি বিল পে করে দিয়েছি, এখন চলো। মোয়ান অবাক হলো। স্যার আপনি কেন? আমি তো দিতামই। সমস্যা নেই। হাঁটা ধরল নভ, সাথে সাথে মোয়ানও। মাথা ঝুঁকালো সে। শুধু শুধু ঋণের বোঝাটা আরেকটু বাড়িয়ে দিলেন। যদি বলি সেই ঋণ আর শোধ করতে হবে না? অবাক হলো মোয়ান, বিচলিত কণ্ঠে বলল। কি বলছেন স্যার? মোয়ান মাথা নোয়ালো। এটা হয় না স্যার, কারোর কাছে ঋণ রেখে আল্লাহর কাছে দোষী হতে চাই না। ঋণ কোথায়? সময় হলে আমি আমার পাওনা জিনিস চেয়ে নেব। এখন চলো। বলতে বলতেই হাঁটার গতি বাড়িয়ে দিল নভ। মোয়ান নভের কথা খানো বোধগম্য করতে পারল না, তাই নিজেও হাঁটা ধরল হসপিটালের দিকে। মাত্র 2 মিনিটেরই পথ। তখন হসপিটালে নিজেকে অসহায় লাগায় ছুটে এসেছিল আল্লাহ দরবারে। হসপিটালে ফিরতেই মোমের কেবিনে বাইরে চোখ পড়ল। তেজকে ফোন টিপছে। সে নভ আর মোয়ানকে দেখি ফোন পকেটে পুড়ে উঠে দাঁড়ালো। ভেতরে নার্স আছে, চিন্তা নেই। আর বলল মমের জ্ঞান ফিরেছে। নভ আর মোয়ান দুজনই ভেতরে প্রবেশ করলো। সাথে সাথে তেজও ঢুকলো। মোমের এই পরিস্থিতির ব্যাপারে নভ অবগত না হলেও মোয়ান সুসম্পূর্ণ অবগত। কিসের পর কি হয় তার ঢের জানা। গত 1 বছরে প্রায় 10 বার উপর এমনটা চলে এসেছে আসতে সে। মোম শান্ত শরীর নিয়ে নির্বিকার মাথাটা হেলিয়ে একপাশে তাকিয়ে আছে। জানে এখন হাজার চেষ্টা করলেও নিজ শক্তি ব্যয় করে উঠে বসতে পারবে না। হাত পা নাড়ানো যে দায়, তাই আর বৃথার চেষ্টাও করলো না। অপেক্ষা করতে লাগলো ভাই এর আসার। মোয়ান আসলো, আলতো হাতে মোমের চুলে বুলিয়ে দিল। কপালে একটা স্নেহের পরশ এঁকে বলল, খুব বেশি খারাপ লাগছে বনি? মোম চোখ উল্টে তাকালো মোয়ানের দিকে, ভাঙা কণ্ঠে বলল,
মোয়ান মুচকি হাসলো। মোম আবারও ভাঙা স্বর নিয়ে বলে উঠল। কত খরচ হয়েছে ভাইয়া? মোয়ান একটু থামলো, তারপর হাসার চেষ্টা করে বলল। কতই আর হবে বল? ওই আর কি 5 থেকে 600 টাকা গেল ব্যাস। সত্যি বলছো তো ভাইয়া? মোয়ানে হাসি আরও গাঢ় হলো। ধুর পাগলি, তোকে মিথ্যা বলবো নাকি? বলতে বলতেই মোমকে ধরে বসলো মোয়ান। নিজের গায়ের উপরই হেলান দিয়ে রাখলো মোমকে। কোমল কণ্ঠে জিজ্ঞাসা করলো। খিদে পেয়েছে বনি? ভেসে এলো মোমের ভাঙা কণ্ঠ। নার্স আপু খাইয়ে দিয়েছে। চোখ পড়ল সামনে দাঁড়ানো নভের দিকে। নব তার দিকে অপলক তাকিয়ে আছে। সে দেখছে এই নেতিয়ে যাওয়া মোমকে। কিছুক্ষণ আগে কত প্রাণবন্ত ছিল মেয়েটি। ওই তো তখন সারা পথ রিকশায় হাত নাড়িয়ে হেসে হেসে কি নিদারুণ কথা বলছিল, আর এখন তার নিজেকেই ধরে রাখার ক্ষমতা নেই। কি অদ্ভুত না? তবে যে ভীষণভাবে অনুভব করছে মোমের এই রূপ তার সহ্য হচ্ছে না। কেন যেন মনে হচ্ছে মোম এমন হলে একটু মানত না। ওই যে ঠোঁট ফুলিয়ে হাত নাড়িয়ে পিট পিট করে তাকিয়ে কথা বলে না, ওটাই তো মানায় মোমকে। তাহলে যে কেন এভাবে থাকবে? একদম এভাবে থাকতে দেবে না নভ তাকে। মোমের দিকে এক পলক তাকিয়ে হনহনিয়ে কেবিন ছাড়ল নভ। তার যাওয়ার দেখে পিছু নিল তেজ। কিয়া রে বেটা, তোরে এই কা লাগের কা? তেজের সুমিষ্টি ভাষা শুনে ঘুরে দাঁড়ালো নবম। একবার দেখে আবার হসপিটালের কর্নারে করিডোরে জানলা দিয়ে বাইরে তাকালো। শান্ত কণ্ঠে বলল। এত ওই হলো কি করে? তেজের চিন্তাবিহীন ভাব। ও ইয়ান কি এইটা তো ওই থেরাপির লাইগা ওই যে হুনাইলাম কাইল্লা বেআইনা দি আবার ঠিক ওই যাইব আগের মতন আইজা নাকি হাই স্কেলে থেরাপি দিচ্ছে। হেল্লাই সহ্য করতো নো হাড়ি হাত ঠ্যাং অবশ হয়ে গেছে মমের। এই থেরাপিটা মোমকে কেন দেওয়া হয়েছে জানিস কিছু? না, আই ডাক্তারে জিগাইছি কিছু কইনো। কই যে রোগীর পরিবারের তুন মানা কইছে কইবার লাই। নব একটু চিন্তিত হলো। কি এমন বিষয় যে কাউকে জানানোর যায় না? তেজ এসে দাঁড়ালো নবের পাশাপাশি। যা ইচ্ছা তো কো, তোর কিয়া এগাউন জানি? তুই টেয়া হইলে তো মমের ছাড়ে দিবি। তোর এত কিছু জানি লাভ কিয়া? ওকে আমি ছাড়ছি না আর। কথা শুনে তেজ একটু লুকিয়ে হাসলো, তবে মুখে অবাক হওয়ার ভান করে বলল। মানে ছাইরাতি না কো? ছাড়বো না মানে ছাড়বো না। ওকে ছেড়ে দিলে আমার চলবে কি করে? বুঝাই কো। আই থিঙ্ক শি ইজ অ্যাডিক্টেড মি। তেজ এবার একটু সিরিয়াস হলো, আলতো হেসে বলল। ওটাকে অ্যাটেকশন বলে না রে বেটা, অন্য কিছু। নব কেমন অশান্ত হয়ে উঠেছে। এলোমেলো দৃষ্টিতে তেজের দিকে তাকিয়ে বলল। আমার কি হচ্ছে আমি বুঝতে পারছি না তেজ। আমি আগের মতো কিছুই করতে পারছি না। অফিসে কোনো মেয়েকে দেখলে মনে হয় ওইটা মোম। ফিরতে একটু লেট হলে মনে হয় খুব দেরি হয়ে গেছে মোমের কাছে যেতে। যেখানে আমি রাতের পর রাত ঘোরাফেরা করেই কাটাতাম, মধ্যমাতাল হয়ে পড়ে থাকতাম। বাসায়ও আগের মতো আর যা হচ্ছে না। আগে তো কিছুদিন পর পর হলেও যেতাম, বাট এখন মনে হয় আমি বাসায় গেলে মোম থাকবে কি করে? প্রতি রাতে আমার নতুন নতুন মেয়ে ছাড়া চলতো না, আর এখন কোনো মেয়েকে ছুতে গেলে মনে হয় মোম কাতর কণ্ঠে আমায় ডাকছে। এই বুঝি ওই দিনের মতো বমি করে ক্লান্ত হয়ে গেল। সব ছেড়ে আবার ছুটে যাই ওর রুমে, আর গিয়ে দেখি তেমন কিছুই না, সে ঘুমায়। যেখানে নারী শরীর ছাড়া আমার একদমই চলে না, সেখানে মোমের ওই মাখন শরীরের বেখেয়ালি অপ্রত্যাশিত স্থান দেখেও আমি নিজেকে সামলে নিয়েছি। আমি চেয়েও ওকে বাজেভাবে ছুঁয়ে দিতে পারছি না। কেন যে তখন মন বলে উঠে সম্পর্কে একটা সচ্ছল হালালতা দরকার, এর আগে কিচ্ছু না। এমন কেন হয় বলতো? ওই মেয়ে তো আমায় একদম পাগল বানিয়ে দিচ্ছে। তেজ শুনল নভের কথাগুলো। সে আগে থেকেই এমন কিছুই ধারণা করেছিল, তবে যে এখন আর পারবে না নভকে গোলক ধাঁধার মাঝে রাখতে, জানানো উচিত। তাই মুচকি হেসে তেজ বলল। তুই ফাইসা গেলি দোস্ত? নব জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালো তেজের দিকে। তার দিকে তেজ বলে উঠল। মম তোর আকর্ষণ, ও তোর মায়া, ও তোর পূর্ণতা, তোর সহায়িকা, এই সব কিছু মিলিয়ে ও তোর কে জানিস? নব কিছুই বলল না। শুনতে চাইলো তেজের কথা, মিলাতে চাইলো নিজের উত্তরের সাথে আদৌ কি তার ধারণাটা ঠিক কিনা জানতে চাই সে। তেজ বলল। ও তোর ভালোবাসা। এই তো মিলে গেল নভের উত্তরের সাথে।
মিলে গেল তার অনুভূতির সাথে। আনমনি মুখ জুড়ে এক বিস্তৃত হাসি ফুটে উঠল তার। চোখের সামনে আবারও ভেসে উঠল মমের কিটিয়ে হাসি মাখা মুখ। তেজ কাঁধে হাত রাখল তার। কি রে বেটা, কি ভাবছিস? গোপন করল না নভ। তেজকে সে চোখ বন্ধ করে বিশ্বাস করে, তাই তো নিজের সকল অনুভূতি খুব সহজেই শেয়ার করে তেজের সাথে। হাসি মাখা মুখ নেই, উপর নিচ মাথা ঝাঁকিয়ে বলল। আই থিঙ্ক সো। হাসি প্রগড় হলো তেজেরও। তার ইচ্ছে পূরণ হলো অবশেষে। নভ যে তার অনুভূতিগুলো বুঝতে সক্ষম হয়েছে। এবার আর কোনো চিন্তা নেই তার। নভের উচ্ছৃঙ্খলা জীবনটাকে মমি পারবে গুছিয়ে তুলতে। কিছু না করেই সে অনেক কিছুই করতে পারবে। মোমের সিটি স্ক্যানের রিপোর্ট কবে দিবে? পরশু বলল। তুই ময়নাকে জিজ্ঞাসা করিসনি মমির ব্যাপারে? হুম, হুমায়ুনের অবস্থা ঠিক ছিল না, তাই আর বলা হয়ে ওঠেনি। স্যার, একবার সিটি স্ক্যানের রিপোর্ট দেখেই বোঝা যাবে। ওকে, তো চল, কখন ফিরবি জেনে নিই। হুম। বলতে বলতেই কেবিনের দিকে হাঁটা ধরল তারা। সামনে আসতেই কানে ভেসে এলো মোয়ানের বিচলিত কণ্ঠে। স্যার প্লিজ স্যার, এমন করবেন না। এই জবটা আমার জন্য খুব প্রয়োজন। প্লিজ স্যার, প্লিজ আমার কথাটা একটু শুনুন প্লিজ স্যার। স্যার। কেটে গেল ফোন। মোয়ান ক্লান্ত মুখ ঘুরে দাঁড়ালো। পেছনে সাথে সাথেই চোখ পড়লো নভ আর তেজকে। তেজকে জিজ্ঞাসা করলো। কি হয়েছে? মোয়ান লুকালো না, একটা দীর্ঘশ্বাস ফেলে বলল। কি আর হবে, শেষ সম্বল, চাকরিটাও গেল। হোয়াট? মাসে মাসে ছুটি কে দেবে বলুন? তারাও তো কাজের দায়ে আমায় চাকরিটা দিয়েছিল। নব শুনল, তাকালো বিছানায় ঘুমন্ত মোমের দিকে, আবার তাকালো মোয়ানের দিকে। একটু আগে ঋণ শোধ করার কথা বলছিলাম, মনে আছে? মোয়ান তাকালো নভের দিকে। তোমাদের ঋণের বদলে আমি তোমার থেকে দুটো জিনিস চাইব। মোয়ান অবাক হয়ে বলল। কি চান আপনি? এক, আমার কোম্পানিতে তোমার সিভি জমা দিবে তুমি। 2 নাম্বার, তোমার বোনকে আজীবনের মতো আমায় দিতে হবে। মোয়ান অবাক দৃষ্টি তাকিয়ে রইল নভের দিকে। কি বলছে এই লোকটা? সে তো কিছুই বুঝতে পারছে না। একটু থেমে নভ ভিলেনি স্টাইলে এগোতে এগোতে বলল। তুমি ভেবো না যে নাকচ করবে, কারণ তুমি রাজি থাকলেও আমি মোমকে দিব না। আর যদি রাজি না থাকো তাহলেও দিব না। নাও চয়েস ইজ ইউর্স। পিটপিট করে চোখ খুলতেই নিজেকে রিসোর্টের ওই রুমটাই আবিষ্কার করলো মোম। চোখ ঘুরিয়ে এদিক ওদিক তাকাতেই চোখ পড়লো ব্ল্যাক টি শার্ট পরা নভকে। খাটের কোণে বসে তার দিকেই তাকিয়ে আছে। মোম ভাঙা ভাঙা কণ্ঠে জিজ্ঞাসা করলো। ভাইয়া কোথায়? নভের সরাসরি উত্তর। চলে গেছে। মোম অবাক হলো। আমায় নেয়নি? নভ ভ্রু কুচকালো। কি ভেবেছো? মোম নিয়ন্ত্রণহীন হয়ে যাচ্ছে। জোর করে হাত পা নাড়ানোর চেষ্টা করছে। উঠে ঠোঁট উল্টে কান্না করবে এমন সময় নভ তার ঠোঁট চেপে ধরে ধমক দিয়ে বলল। চুপ, একদম কান্নাকাটি নয়। মোমের রাগ হলো। টুস করে নভের হাতের তালুতে একটা ছোট্ট কামড় দিয়ে বসলো। নভ হাত সরিয়ে ফেললো। তবে রে মেয়ে, আমায় কামড় দেখানো হচ্ছে, এবার আমার টান। বলেই ঝুঁকলো নভ। মুখটা একদম মোমের মুখের উপর নিয়ে এলো। এক পলক তাকিয়ে নিজের সরু পুরুষওয়ালি ঠোঁট জোড়া কিঞ্চিত ক্রিপ্ট করে দখল করে নিল। মোমের নরম তুলতুলে ঠোঁট দয় চুষে নিতে থাকলো প্রেম শিকার ওষ্ঠ উধা। মোম অবশেষে চোখ বুজে ফেলল না। নড়তে পারছে আর না পারছে নভকে আটকাতে। শেষের দিকে মোমের ঠোঁট আলতো কামড় দিয়ে মুখ তুলল নভ। মোম চোখ খুলে তাকালো। নভ লো ভয়েসে বলল। হাউ ইজ ইট সুইট হার্ট? মোমের ঠোঁট দয় এখনো তীর করে কাঁপছে। সেই কাঁপা ঠোঁট কিঞ্চিত নাড়িয়ে মোম বলল। আমার অস্বস্তি হচ্ছে, সরুন। এটা তোমার কাজের রিভেঞ্জ জুলিয়েট। চাইলে ইন ফিউচার আমি যা যা করব তুমি তার রিভেঞ্জ নিতে পারো। বিশ্বাস করো, আমি তোমার মতো আদর দিতে একটুও কাঁপাকাঁপি করব না, প্রমিস। মোম নাক কুচকে বলল। কাঁপাকাঁপি করবেন কি করে? আপনি তো আল্ট্রা প্রো লেভেলের খিলাড়ি। এক চোপ টিপ মারল নভ। তুমি বুঝি আনারি? সকালেই রোদ বড্ড মিষ্টি, আর তা যদি হয় অজ্ঞান শীত শীত ভাবের মাঝে, তাহলে তো আর কথাই নেই।
সর্বাঙ্গ ওই তীব্র রোদ মেখে নেয় লোক, ভিটামিন ডি পাওয়ার লোভে নয়, নিজের শীতল শরীরে উষ্ণতা আনতে। সেই তীব্র রোদের প্রথম রশ্মি থাই গ্লাস ভেদ করে চোখে এসে পড়তেই হালকা চোখ খুলো নব। সারাক্ষণের মতো মাথায় ঘুরপাক খেলো মোমকে দেখার ইচ্ছেটা, পাশ হাত নাড়িয়ে না পেয়ে ভুরু কুচকালো নব। মোম নেই পাশে, কোথায় গেল মেয়েটা? তড়িৎ গতিতে দরজা পানে তাকালো, না বাইরে যায়নি, দরজা তো ভিতর থেকে লক করা। হালকা চিন্তামুক্ত হলো, তবে এই ভোরের সকালে কোথায় গেল? শরীর ঠিক আছে তো ওর? হাঁটতে পারছে? ভাবনার মাঝে নিস্তব্ধতার রেশ কাটিয়ে ঝুমঝুম সুরে ভেসে এলো এক শব্দ। কান খাড়া করে শুনল নব। আওয়াজটা ওয়াশরুম থেকে আসছে, ঝর্ণার আওয়াজ। ব্যাপার কি? এই পিনপিনের শীতে মোম এত সকালে শাওয়ার নিচ্ছে? কিঞ্চিত রাগ হলো নভের। এই সকালে গোসল করে কি সর্দি কাশি না বাঁধালেই নয়? মেয়েটা পারেও বটে। গা ঝাড়িয়ে রাখা পাতলা উইলের কম্বলটা সরাতে যাবে, এই সময় মনে হলো ঝর্ণার আওয়াজ থেমে গেছে। আর নামলো না নভ। নিজে ষষ্ঠ ইন্দ্রিয় কর্তৃক বুঝে নিল, এখন সে ডাকলেও মোম বের হবে, আর না ডাকলেও বের হবে। আবার কম্বল জড়ালো শরীর চোখে, বুঝে রাখলো অপেক্ষা এখন মোমে, ভেবে রাখলো নভ। মেয়েটা বের হলেই আচ্ছা করে একটা বকা দেবে। চোখ বন্ধ করে প্রস্তুতি নিতে লাগলো, কিভাবে বকবে, বেশি নাকি কম? বেশি বকলে যদি মোম আবার কেঁদে দেয়, না, মোমকে কাঁদানো যাবে না, অল্প একটুই বকবে। কিছুটা সময় কাটালো নভ, চোখ এখনো বন্ধ করে আছে। মোমের আওয়াজ আসলেই খুলবে, কিন্তু আসছে না কেন? এখনো কি বের হয়নি মেয়েটা? তখনই কানে বাজলো গুনগুনানির শব্দ। আমি তোমারও বিরহে রহিব বিলীন, তোমাতে করিব বাস, দীর্ঘ দিবস দীর্ঘ রজনী, দীর্ঘ বড় সৌভাস। নব চোখ খুললে তাকালো, ঘোলাটে চোখে প্রথমেই ভেসে উঠল মোমের ফর্সা গোলাপি রঙের মসৃণ পিঠটা। ব্লাউজের গলাটা বড় হওয়ায় বেশিরভাগ অংশই দৃশ্যমান। নভ ভাবল, আগে কি কখনো দেখেছে? না, দেখেনি, কারণ মোম সবসময় শাড়ির আঁচল দিয়ে খোলা জায়গাগুলো পরিবেষ্টন করে রাখে। নভ আবারও মনোযোগ দিল। মোম চুলগুলো একপাশে নিয়ে টাওয়েল দিয়ে মুছল। কিছুক্ষণ পর ব্লাউজের ঢিলা হাতটা টেনে টেনে উপরে উঠাচ্ছে, মুখটা তার ড্রেসিং টেবিলের দিকে নিবদ্ধ। নভ ধ্যান হারালো, মুহূর্তে বেমালুম ভুলে গেল মোমকে বকে দেওয়ার কথাটা। নিঃশব্দে বিছানা ছেড়ে মোমের পেছনে এসে দাঁড়ালো। বাম হাতটা দিয়ে শাড়ির উপর দিয়ে মোমের কোমর আঁকলে ধরল, একটু ঝুঁকে নিজের মুখ ঠেকালো ওই ফর্সা গোলাপি মসৃণ পিঠে। মোম কেঁপে উঠল, আয়নার দৃষ্টি দিদি চোখ আটকালো নভের অবয়বে রায় নিশের অবয়বে, যা মুখে না দেখেও ন্যানো সেকেন্ডও বুঝে নিল মোম। বাম হাত থেকে টাওয়েলটা আনমনে খসে পড়ে গেল টেবিলের কর্নারে। হাতটা চলে গেল নিজের কোমরে থাকা নভের শক্ত হাতের উপর। কণ্ঠ ক্ষীণ হলো তার, সাথে কাঁপাকাঁপি তো ফ্রিতে পাওয়াই যায়। কি করছেন আপনি? নভের দিক থেকে উত্তর এলো না, সে ব্যস্ত নিজের কাজে। কি হলো, ছাড়ুন আমায়। মুখটা মোমের পিঠে রেখে নভ মাতাল কণ্ঠে পড়ল, শরীরে কি মাখো? অ্যালকোহল এত টানে কেন? ইস, এই ঘ্রাণটা না। নভের প্রতিটি কথায় মুখ বিরবির বাতাস এসে আছড়ে পড়ছে মোমের খোলা পেটে, সাথে সাথেই মোম শিউরে উঠছে। অস্বস্তি হচ্ছে আমার, ছাড়ুন না। নভ শুনল, মুখটা তুলে নিজের থুতনি ঠেকালো মোমের কাঁধে, আয়নায় তাকিয়ে বলল, গোসল নিলে যে তা এত সকালে? মোম একটু স্বাভাবিক হলো। গা থেকে কেমন একটা হসপিটালের গন্ধ আসছিল, তাই আর কি। আর একটু পরে নিতে? শরীর ঠিক আছে? ওকে, খাটে বসো, আমি ফ্রেশ হয়ে এসে নাস্তা আনতে বলছি। খেয়ে মেডিসিন নিতে হবে তোমার। মেডিসিন? এতদিন বলেননি কেন? তোমার 3 বেলাতে মোবির মতো ওষুধ চেবানোর অভ্যাস আছে। মোম চুপ রইল। নভ আর তেমন জোর করলো না, সরে ফ্রেশ হতে ওয়াশরুমে ঢুকে গেল। ফ্রেশ হবে বলু একেবারে শাওয়ার নিয়ে বের হলো নভ। কাবার থেকে শার্ট নেওয়ার সময় খেয়াল হলো মোম ঘরে নেই, দরজাটাও খোলা। চমকালো নভ, মেয়েটা পালিয়েছে। মাথার ভেতরে স্নেহতন্ত্রগুলো তড়িৎ গতিতে রক্ত সঞ্চালন করতে লাগলো। মুহূর্তেই চোখ দুটো লাল হয়ে উঠল নভের।
দ্রুত গতিতে শার্ট গায়ে জড়াতে জড়াতে বেরিয়ে এলো। রুম থেকে 9 নং ফ্লোরে পুরোটা খুঁজে ফেললো, তবে মোমের কোনো হদিশ নেই। নিচতলায় এসে রিসেপশনিস্ট থেকে জানতে চাইলো, মোমকে বের হতে দেখেছো? সরি স্যার, কে ম্যাম? আরে মোমার কি একটা মেয়ে, হালকা খাটো করে চিকন, চেহারায় বাচ্চা বাচ্চা একটা বাপ রয়েছে। শাড়ি, হ্যাঁ শাড়ি পরা, হালকা গ্রিন কালারের শাড়ি পরেছে। নো স্যার, এমন কেউই এখনো বের হয়নি, হলে আমি অবশ্যই দেখতাম। তুমি শিওর যে দেখোনি? হ্যাঁ স্যার, আই এম দ্যাম শিওর। তার মানে মোম বাইরে যায়নি, রিসোর্টেই আছে, বাট কোথায়? সবগুলো তলা তন্ন তন্ন করে খুঁজেও পেল না মোমকে। তারপর নভের হঠাৎ মনে হলো মেয়েটা আবার ছাদে যায়নি তো। দৌড়ালো ছাদের দিকে। ছাদের দরজা দিয়ে ঢুকতে চোখ পড়ল মোমকে। ওই তো গুনগুন করছে, মুচকি হাসির দারুণ বা গালে ছোট একটা টোল পড়ছে। নয়নতারা ফুল গাছের সামনে দাঁড়িয়ে সেখান থেকেই একটা ফুল ছিঁড়ে বা পাশের কানের কাছে চুলে গোজার চেষ্টা চালাচ্ছে। নফু বুকে হাত দিয়ে নিঃশ্বাস ফেলল। 9তলা বিল্ডিং এবং পুরোটাই সেই সিঁড়ি বেয়ে উঠে এসেছে। এই শীতের সকালেও ঘাম চিকচিক করছে শরীরে। নফু আবার চোখ তুলে তাকালো। হালকা বাতাসে মোমের শাড়ির আঁচলের সাথে কোমর পর্যন্ত চুলগুলো হালকা দোল খাচ্ছে। নফু হাঁপিয়ে যাওয়ার কণ্ঠে ডাকলো। মোম ফিরে তাকালো, মুখ ফুটে উঠল বিস্তন্ন হাসি। এগিয়ে এলো নফের কাছে। আপনার ফ্রেশ হওয়া শেষ? এখানে তো এত ফুল গাছ কে লাগিয়েছে? সুন্দর তাই না? রিসর্টের মালিকটা নিশ্চয়ই। না না না, সে এত শৌখিন না। দেখলেন না রুমগুলোতে একটাও বারান্দায় দিল না। আজ তো খাটাশোক মালিক বেটা। নফু নাক মুখ কুচকে ফেল। তা দেখে মোম বলল, কি হলো? ওই খাটাস মালিককে চিনো? চেনার কি আছে? এই রকম খাটাসকে চিনতেও চাই না। আপনি চিনেন? ওটা আমি। হ্যাঁ? জি ম্যাডাম। মোম লজ্জা পেল, সাথে ভয়ও। কি বলবে বুঝতে পারছে না। তখনই নব শান্ত কণ্ঠে বলল, এখানে কেন এলে তুমি? আমি? হ্যাঁ তুমি কেন এলে এখানে বলো? সাহস হলো কি করে? মোম ভয় পাচ্ছে। সে খুব করে টের পাচ্ছে নভের মাথা গরম হয়ে যাচ্ছে। কি করবে বুঝতে পারছে না। তবু কোনো মতে মিনমিনিয়ে বলল, কাপড়গুলো শুকাতে দিতে এসেছি। রুমে মিললে তো 2-3 দিনে শুকাই না। আর ভাবলাম ছাদটাও দেখা হয়ে যাবে, তাই আমি। কি ইনোফেস উত্তর! আর কি রাগ করে থাকা যায়? যায় না তো। নভও পারল না। শান্ত দৃষ্টিতে তাকিয়ে বলল, বলে আসতে। বললে তো আপনি আর আসতে দিতেন না, তাই দরজা খোলা পেয়ে। নফ আর কিছু বলল না। গভীরভাবে চোখ বোলালো মোমের মুখশ্রীতে। কিছুক্ষণ কাটলো নীরবতায়। নফের দিক থেকে কোনো আওয়াজ না পেয়ে পিটপিট করে তার দিকে তাকালো। মোম সাথে সাথেই দুজনের চোখাচোখি হলো। মোম দৃষ্টি সরিয়ে ফেলল। এই নভকে সে ঠিক চিনে উঠতে পারছে না। কখনো এমন তো কখনো অমর। আমতা আমতা করে জিজ্ঞাসা করলো, কি ভেবেছেন পালিয়ে যাব? সেটা বাবাটা কি স্বাভাবিক নয়? তার ছিল হাসি হাসলো মোম। পালিয়ে যাব কোথায়? আমার কি আর যাওয়ার জায়গা আছে? আপনি নিশ্চিন্তে থাকুন, আমি কোথাও পালাচ্ছি না। নভ পারল না আর প্রতি উত্তর করতে। হাত বাড়িয়ে মোমের কানের কাছে গড়িয়ে পড়তে নেওয়া নয়নতারা ফুলটা ঠিক করে গুজে দিল। মোম আড়ষ্ট হয়ে তাকিয়ে রইল নভের দিকে। তখনই ক্লিক করে একটা সূক্ষ্ম শব্দ হলো আর ভেসে এলো তেজের উচ্ছ্বাসিত কণ্ঠ। পারফেক্ট শট। মোম নভ দুজনেই তাকালো তেজের দিকে। মুখে এক গাল হাসি নিয়ে সে এগিয়ে এলো তাদের কাছে। ফোন মাত্রই তোলা ছবিটা দেখে নভকে বলল, ছা, সুন্দর ওইসে না। মোম ভুরু কুচকালো। ছবি তুললে কেন ভাইয়া? তেজ তাকালো মোমের দিকে। এ মা, এ বেডি কিয়া কই? এরে আই তো গো, এ তো হেয়াইন্দা এক কান মোমেন্ট দেখছি। আর বুঝি ছবি তুইলা নেন নো? কিয়া কোস এগিন বইন? ইতিমধ্যেই তেজের সাথে মোমের আলাপ হয়েছে। তার সম্পর্কে ধারণাটা মোমের পজিটিভ লেগেছে। তেজ একদমই নভের মতো নয়, সবসময় হাসি খুশি আর মজাদার একটা ছেলে। বিশেষ করে তেজের প্রো লেভেলের ভাষাগুলো মোমের বেশ লাগে। এই যেমন এখনও কিটকিটিয়ে হেসে মোম। রুমে যাও মম, তোমার খাবার সার্ভ করা হয়েছে, খেয়ে নাও, আমি আসছি। মোম আর কথা বাড়ল না। চঞ্চল পায়ে নামতে লাগলো সিঁড়ি বেয়ে। একটু পর তেজ বলল, বিয়ার দাবার তো হইছি দোস্ত। তো যাবি? আরে হালা, আই ক্যান জেস্টেসের বিয়েতে জামু কত শরম লাগে রে। টালা তোর ওই বাড়ির জামা হিসেবে না, আমার বন্ধু হিসেবে দাওয়াত দিয়েছে। তো কয়দিন যাইবি?
ভাবছি কিয়া ভাবছিস তুই আইজা কতদিন বাড়িতে যাও না খবর আসেনি? ওহন ও যদি না যাস কিরকম লাগাইবো? মোমের কথাটা ভাবতে হবে। ওকে বাড়ির সবাই কিভাবে নেবে কি জানি, বিশেষ করে আম্মু। তুই কি মমকে তোদের বাড়িতে নিয়ে যাবি? তো আর কি, বিয়ের অনুষ্ঠান পায় 3-4 দিন, এতদিন ওকে না দেখে থাকবো নাকি আমি? ইম্পসিবল। তেজ হাসলো। শেষমেশ প্লে বয়টাও প্রেমে পড়লো তাহলে? নবও হেসে দিল। তার বলতে একেবারে পা পিছলে পড়েছি। তো মমকে জানাবি কবে? সময় হোক, তার আগে নয়। ওকে, তো বাড়ি যাবি কবে? মোমকে নিয়ে একেবারে পরশু, হলুদের দিন সকালেই যাব। এত লেট? চাচা তো হলেও তেসুর বড় ভাই, তা তুই? চিন্তা করিস না, আমার দায়িত্ব আমি ঠিক পালন করব। ডিনার শেষ করে এসে বিছানায় বসতে নিলেই মোম বলল, এই আপনি আজও এখানেই থাকবেন? নভেল ডোন্ট কেয়ার ভাব। অবশ্যই, তোমার সমস্যা? মোমের রাগ হলো, নাকের ডগায় লাল হয়ে উঠল। ঠিক আছে, আপনি বিছানায় আরাম করে ঘুমান, আমি গেলাম। বলি ড্রেসিং টেবিলের সামনে টুলটায় গিয়ে বসলো মোম, দৃষ্টি তার নভের দিকে। তার মাথায় এক শয়তানি বুদ্ধি, একটু পরেই সে সার্কাস দেখাবে সে। মোম একবার মোমের দিকে তাকিয়ে চোখ সরিয়ে নিল। ফোন টিপতে টিপতে বিছানায় পিঠ দিয়ে গুলো। মিনিট 5 পরেই কেমন যেন করতে লাগলো শরীরটা তার। চোখ মুখ কুচকে এলো তার। কি হচ্ছে এসব? হঠাৎ পিঠে এমন চুলকাচ্ছে কেন? হাত দিয়ে পিঠ চুলকাতে লাগলো সে। চুলকানি বাড়ছে ধীরে ধীরে। কিছু একটা ভেবে মোমের দিকে তাকাতেই মতির সব খোলসা হয়ে গেল নভের কাছে। মনে মনে আওড়ালো, এই মেয়েটা এত পাজি। পৃষ্ঠদেশ চুলকাতে ব্যস্ত নভ। চুলকানির চোটে খাট থেকে নেমে দাঁড়িয়েছে, চোখ মুখ ফুটে উঠেছে অসহ্য বিরক্তিকর ছাপ। এদিকে নভের এই অবস্থায় দেখে হাসতে হাসতে গড়াগড়ি খাচ্ছে মোম। খিলখিলিয়ে হাসির শব্দে কেঁপে উঠছে পুরো রুমটা যেন। নভ চরম রাগ নিয়ে বলল, এইসব তোমার প্ল্যান তাই না? মোম কোনো মতে নিজের হাসি থামিয়ে বলল, কি রোমিও, খুব শখ না আমার সাথে ঘুমানোর? কেমন লাগছে এখন? ইচিং পাউডার দিয়ে খুব হেল্প করেছে। বলেই আবার হাসতে লাগলো। মোম ডান হাত মুখে চেপে হাসতেই আছে। চোখ দুটো হাসির চোটে ছোট ছোট হয়ে গেছে। এই মেয়ে খুব হাসি পাচ্ছে তাই না? ওয়েট, দেখাচ্ছি মজা। হনহনি এগিয়ে এলো মোমের কাছে। কিছু বুঝে ওঠার আগেই নভ এসে মোমকে পাজা কোলে তুলে নিল। আরে আরে আরে, কি করছেন? ইস, পড়বো তো আমি। নভের কানে যেন কোনো কথাই যাচ্ছে না। মোমকে ফেললো বিছানায় মাঝ বরাবর। মোম দ্রুত উঠতে যাবে, তার আগে নভ এক পাশ থেকে বেড কভার নিয়ে মোমকে ঢেকে দিল, সাথে সাথে অন্য পাশ থেকেও ঢেকে দিল। এমন ভাব দিল যে মোম হাত বেরিয়ে বের হতে হিমশিম খাচ্ছে। এবার বুঝো মজা, আমার পিঠে ইচিং পাউডার লাগানো তাই না? নট সো ইজি ডিয়ার। বলি আর দাঁড়ালো না নভ। দ্রুত পায়ে ঢুকলো ওয়াশরুমে। এখনই ঠান্ডা পানি দিয়ে গোসল না করলে এই চুলকানি কমবে না। প্রায় 6-7 মিনিট পর ওয়াশরুমের দরজা অনবরত বাড়ি পড়তে শাওয়ারের নিচে দাঁড়িয়ে থাকা নভ বাঁকা হাসলো। এবার বুঝুক মোম চুলকানির জ্বালা কেমন। শুনছেন? আর কতক্ষণ? বের হন না প্লিজ। মোমের বিচলিত কণ্ঠ যেন আরও একটু তৃপ্তি দিচ্ছে নভকে। সে শুনেই গেল, তবে কোনো শব্দ করল না। এই আমার না খুব খারাপ লাগছে, বের হন না, খুব চুলকাচ্ছে, শুনছেন? আর পারছি না। এই মোম দিশা হারিয়ে ফেলেছে। ঘন ঘন ওয়াশরুমের দরজায় বাড়ি দিচ্ছে। নভের যেন কিছুই যায় আসে না। দে নির্বিকার শাওয়ার নিচ্ছে। একটু পরে মোমের বিচলিত কণ্ঠ আরও বিচলিত হলো, সাথে ভেসে এলো, এই আমার খুব কষ্ট হচ্ছে, শুনুন না। কি করব আমি? আর তো পারছি না সহ্য করতে। এই কথা বলছেন না কেন? আমার কিন্তু খুব রাগ হচ্ছে। নভ ভাবল না, আর মোমকে কষ্ট দেওয়া যাবে না। এইটুকুই যথেষ্ট ছিল শিক্ষা পাওয়ার জন্য। শাওয়ার অফ করে টাওয়েল নিয়ে শরীর মুছতে লাগলো। ওয়াশরুমে প্রায়শঃ তার 2-1টা সেট জামা থাকে, আজও ছিল। ভাগ্যবশত সেখান থেকে একটা কালো রঙের ট্রাউজার পরে গলায় টাওয়েল ঝুলিয়ে দরজা খুলো নভ। সোজা তাকালো নভ, কই মোম নেই তো। এক পা আঘাতে নেবে তখনই মোম হালকা আর্তনাদ ভেসে এলো। দ্রুত গতিতেই নিচে তাকালো নভ। কি অবস্থা হয়েছে মোমের? ফর্সা শরীরে জুড়ে লাল লাল রেশ দেখা দিয়েছে। চুলকানির ফলে মুখ, গলা, কান সব ফুলে একাকার হয়ে আছে। মোম অস্থির হয়ে একবার হাত চুলকাচ্ছে,
আবার পা চুলকাচ্ছে, আবার গিয়ে গলা মুখ সব চুলকাচ্ছে। কিছু কিছু জায়গায় চুলকানির ফলে চামড়া উঠে রক্তের কণাও চিকচিক করছে। কি হাল করেছে মেয়েটা। নব্বর দ্রুত এগোলো তার কাছে, এলোমেলো দৃষ্টিতে পর্যবেক্ষণ করে নিল মোমকে। উৎকণ্ঠা হয়ে বলল, এটা কি করে? উফ, আসো এদিকে আসো। বলতে বলতে মোমের হাত ধরে টান দিল, তবে মোমের কোনো টনক নড়ল না। সে নিজের মতোই চুলকাতে ব্যস্ত। নভ আর কিছু ভাবল না, দ্রুত ঝুঁকে মোমকে পাজা খুলে তুলে নিয়ে ওয়াশরুমে ঢুকলো। তাকে শাওয়ারের নিচে বসে শাওয়ার ছাড়লো, সাথে সাথে ঠান্ডার পানির ধারা গড়িয়ে পড়লো মোমের শরীরে। নভ দ্রুত পাশ থেকে বডি ওয়াশ নিয়ে মোমের হাতে লাগাতে লাগলো। আ আ ঝলছে খুব। কিচ্ছু হবে না মোম, চামড়া উঠে গেছে তাই একটু জ্বলছে, চুলকানো কমে যাবে, একটু ধৈর্য ধরো। বলতে বলতে মোমের দু হাত বডি ওয়াশ লাগিয়ে দিল জাল দিয়ে। এরপর জ্বালাটা তুলে গলায় ধরতেই মোম তার হাত আঁকড়ে ধরল, আর এক হাতে চুলকাতে চুলকাতে বলল, আমি পারবো, আপনি চান। নভ থামলো, বুঝলো মোম অস্বস্তি ফিল করছে, তার আর এগোলো না। নভ দ্রুত গোসল সেরে ফেলো, দেখবে কমে গেছে চুলকানি। আমি বাইরে আছি, তোমার শাড়ি এনে দিচ্ছি। বলেই বের হলো নভ। একটু পর হাতে শাড়ি ছাড়া শাড়ি পরার বাকি সবই নিয়ে এলো হ্যাঙ্গারে। রাখতে রাখতে বলল, এখানে শাড়ি পরতে পারবে না, রুমে গিয়ে পরে নিও। আপাতত এগুলো পরে বেরিয়ে এসো। মোমকে কিছু বলার সুযোগ না দিয়ে দরজায় আটকে বেরিয়ে গেল নভ। আর এদিকে মোম নিজেকে সামলাতে ব্যস্ত হলো। ফ্যাচ ফ্যাচ করে নাক টানা শব্দে মোমের দিকে তাকালো নভ। পুরো কম্বল গায়ে মুড়িয়ে খাটে হেলান দিয়ে বসে আছে সে। তার দিকে তাকিয়ে নভ ফোনে কানে তুলল। 9 ফ্লোরের কর্নার রুমের বেড কভারটা ক্লিন করে দিও, রুমটাও ক্লিন করো, হাতে পালস ইউজ করো, ওইটাই ইচিং পাউডার আছে। ফোন রাখলো নভ। বেডের পাশ থেকে টিস্যু নিয়ে এগিয়ে দিল মোমের দিকে। বিড়ালছানা মতো হাত বের করে টিস্যুটা নিল মোম। নাকটা মুছে বলল, কি দরকার ছিল আমায় জব্দ করার? এখন নিজের হাল দেখছো তো? মোম তেতে উঠল। বেশ করেছি। আপনি কেন আমার পাশে ঘুমাবেন? পুরো রিসোর্টটাই তো আপনার। তো যে কোনো একটা জায়গায় থাকলেই তো পারেন, আমার কাছে কেন? কেন? তোমার কাছে আসলে কি প্রবলেম? মোমের কণ্ঠে ক্ষীর্ণ হলো। প্রবলেম মানে? আমার বুঝি অস্বস্তি হয় না? নভ তাকালো মোমের দিকে, আস্ত করে এগিয়ে এলো মোমের দিকে। মুখটা ঝুঁকলো মোমের মুখের উপর। মোম গোল গাল চোখ করে তাকিয়ে আছে। অস্বস্তি হওয়ার কি আছে? আমি কি কিছু করি তোমার সাথে? নবের উষ্ণ নিঃশ্বাস আসলে পড়ছে মোমের মুখের উপর। কাঁপা কাঁপা কণ্ঠে মোম বলল, আমি একটা মেয়ে, এইভাবে একটা ছেলের সাথে কি করে? নফ আরেকটু এগিয়ে এলো, লো ভয়েসে বলল। তাই কি করে বলবো? মোম আর কথা বলতে পারলো না, নাক চুলকে এলো। জোরসে একটা হাঁচি দিয়ে কম্বলে মুখ ঢাকলো সে। এদিকে হঠাৎ এমন হওয়ায় মোমের মুখের কিছু থুথু নবের মুখে এসে পড়ল। সাথে সাথে নব সরে এসে নাক মুখ কুচকে ফেল। বাম হাত দিয়ে নিজের মুখ মুছে তাকালো মোমের দিকে। মোম ভয়ে ভয়ে চোখ নিয়ে তাকিয়ে আছে। একটু পরে হঠাৎই সে কিটকিটি হাসে ফেললো। হাসতে হাসতে আবারও কম্বলে মুখ লুকালো সে। আর এদিকে মোমের এমন বাচ্চামো দেখে ফিক করে হেসে ফেল নব। তবে তা আড়ালই রয়ে গেল মোমের কাছে। একটু পরই একটা মেস স্টাফ এসে তাদের নাস্তা দিয়ে গেল। নাস্তা শেষে নব মোমকে মেডিসিন দিয়ে দিল। একটু পর মোম জিজ্ঞাসা করলো, আপনি আজ যাবেন না? কেন, থেকে গেলে সমস্যা? আমি সেটা বলিনি। অন্যদিন তো আরও আগেই চলেছেন, তাই বললাম। নভ কিছু বলল না, উঠে গিয়ে কাভার থেকে একটা হুডি বের করলো। ড্রেসিং টেবিলের সামনে গিয়ে হুডিটা গায়ে জড়াতে জড়াতে বলল, আজ আর ওই রুমে যাওয়ার প্রয়োজন নেই, এখানেই থেকো, টিভি আছে দেখতে পারো। আর হ্যাঁ, ভেতর থেকে দরজা লক করে রেখো। আমি বাইরে থেকে আটকাবো না, চাইলে ছাদেও যেতে পারো, বাট একদম রোদে দাঁড়াবে না। আমি দুপুরবেলায় আসবো, বুঝেছো সব? গড়গড় করে বলা কথাগুলো শুনে মোম বলল, বাবা, কতগুলো অর্ডার! নভ ফিরে তাকালো। হাতে ঘড়ি পরে এগিয়ে এলো মোমের কাছে। মোমের পায়ের দিকের কম্বলটা আরেকটু টেনে দিয়ে কোমল কণ্ঠে বলল, শরীর বেশি খারাপ লাগলে টেলিফোন থেকে ফোন করো, ওকে? মোম মাথা কাত করে বলল, ওকে।
নব হাসলো, মোমের নাকটা টেনে দিয়ে বলল। হাই মাই কিউটি। উঠে চলে গেল নব। এদিকে মোম ঠোঁট উল্টিয়ে বলল। এটা কি হলো? কথা মতোই নভ দুপুরে ফিরে এলো, সাথে নিয়ে এলো অনেকগুলো প্যাকেট, সবগুলি ড্রেস। তবে এবার আর শাড়ি নেই। মোম একটু খুশি হলো, যাক এবার থেকে আর শাড়ি সামলানো লাগবে না। লাঞ্চ করে নিল দুজনই। মোমকে মেডিসিনও খাইয়ে দিল নব। একটু রেস্ট নেওয়ার জন্য বিছানায় গা এলিয়ে দিতে ফোন বেজে উঠল তার। হাতে তুলে নিল, সে তেজ ফোন করেছে। কিরে? ডো, সোহান তোকে একবার দেখা করতে বলেছে হসপিটালে। পুরো কুচকিল নভে, মুখ তুলে একবার তাকালো সোফায় বসে থাকা মোমের দিকে। নিজ মনের টিভিতে কার্টুন দেখছে। আপাতত নবের দিকে তেমন খেয়াল নেই তার। নব স্বস্তি পেল। কেন? তুই গিয়ে রিপোর্টটা নিয়ে চলে আয়। আমি দেয়নি রিপোর্ট, বলেছে তোর সাথে ইম্পর্টেন্ট কথা বলবি। নব কিছু একটা ভেবে উঠতে উঠতে বলল। ওকে, আমি আসছি। কল কেটে রেডি হয়ে দাঁড়ালো মোমের সামনে। তাকালো মোমের মায়া ভরা চেহারার দিকে। কেন জানে না, নভের মনটাও খুব ডাকছে। এমন কেন হচ্ছে জানা নেই তার। মোমের মাথায় আদুরে হাত বুলিয়ে দিল। তারপর ঝুঁকে মোমের কপালে একটা ঠোঁটের পরশ দিয়ে বলল। আমি একটু বেরোচ্ছি, সাবধানে থেকো, আর দরজা লক করে দাও। আমি ছাড়া আর কেউ আসলে দরজা খোলার দরকার নেই। আর কিছু না বলে বেরিয়ে গেল নভ। মোম উঠে গিয়ে দরজা লক করে এসে মনোযোগ দিল টিভিতে। হসপিটালে ডক্টর সোহানের পার্সোনাল কেবিনে বসে আছে ডক্টর সোহান। তার সামনে দুটো চেয়ারে নভ আর তেজ। দুজনই কিছু একটা জানার জন্য আগ্রহী। ফাইল থেকে মুখ তুলে তাকালো সোহান। সাথে সাথেই নভ বিরক্ত মুখে বলল। হোয়াট হ্যাপেন্ড? ডক্টর রিপোর্টটা পাঠিয়ে দিলেই তো হতো, ডাকলেন যে? সোহান একটু নড়ে চড়ে বসলো। আপনি যে রিপোর্ট নিয়ে কথা বলছেন সেটা আমি পেয়েছি, বাট আমার মনে হলো আপনার সাথে কথা বলা উচিত। নব বিরক্তিতা নিয়ে বলল। তো বলুন, না কি বলবেন? তেজ বুঝতে পারছে নভের টেনশন হচ্ছে, তাই সে নবকে শান্ত করতে বলল। রিল্যাক্স ইয়ার, কুল ড। আপনি বলুন তো ব্যাপারটা কি? দেখুন, সিটি স্ক্যানের রিপোর্ট দেখে আমি বিশ্বাস করতে পারছিলাম না যে নভের ভয় যেন ধীরে ধীরে বাড়তে লাগলো। উতলা হয়ে বলল। ডক্টর কি হয়েছে? সোজা সাপটা বলুন প্লিজ। সোহান একটা নিঃশ্বাস ফেলে বলল। ওকে, আমি ঝামেলা না করেই বলছি। আপনার পেশেন্ট মানে মৌচাক এহসান, উনি প্রায় বছর কানেক ধরে ব্রেন ক্যান্সারে ভুগছেন। থমকে গেল নভ। নিজের কানকে বিশ্বাস করতে মন চাইছে না। বারবার মন বলছে এটা ভুল নভ, এটা ভুল। তবে মনের ধারণা ঠিক রইল না। নভের মনকে আরও একদা বিকৃত করার জন্য যথেষ্ট ছিল ডক্টর এর বলা আর একটা কথা। লাস্টে যে আছে উনি, ওনার হাতে আর মাত্র কিছু মাস সময় আছে। নিজের অজান্তেই নব চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে গেল। চোখের সামনে ভেসে উঠল মোমের গোলগাল করে তাকিয়ে থাকা মুখটি। কি নির্মল সেই চেহারা, কি মায়া। ওই মাটি তো ডুবেছে নব। এখন কি করবে এখন সে? এই প্রথমবারের মতো নভ নিজেকে একা লাগছে। মনে হচ্ছে সে শূন্য, কিছুই নেই তার কাছে। মাথাটা হঠাৎ ঘুরে উঠল তার। হেলে পড়ে যেতে নিলি তেজ ধরে ফেলল তাকে। নোব, 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 প্লিজ শান্ত হো, সামলে নিজেকে। নব হুঁশ ফিরল, কাতর চোখে তাকালো ডক্টরের দিকে। আপনি আপনি শিওর না জেনে এসব বলছেন না তো? আমার মোম এটা হতে পারে না, নেবার। আমি 100% শিওর মিস্টার অবয়ব। নফু নিজেকে আর ঠিক রাখতে পারছে না। কেমন যেন সব গোল পাক খাচ্ছে। তেজ ডক্টরকে জিজ্ঞাসা করলো। এখন উপায় কি ডক্টর? সরি মিস্টার, আমার জানা মতে এখনও এর কোনো সুচিকিৎসা আবিষ্কার হয়নি, তাই ওনাকে বাঁচানো সম্ভব নয়। সারা দুনিয়া থমকে গেল নভের। কিছু ভাবতে পারছে না সে। মাথায় শুধু একটা কথাই ঘোরপাক খাচ্ছে। আমার মোম আর বেশি দিন নেই, থাকবে না সে আমার সাথে।